কলেজে চান্স পেতে জিপিএ নয় মার্কসের প্রয়োজন হবে। কোন কলেজে চান্স পেতে কত মার্কস বা জিপিএর প্রয়োজন হবে, কলেজ লিস্ট কিভাবে তৈরি করবে, কলেজ নির্বাচনে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, সরকারি কলেজে নাকি বেসরকারি কলেজে চান্স হবে, বিষয়গুলো যদি জানার একান্ত ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করো। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে কলেজে কেন জিপিএ গুরুত্বপূর্ণ নয়, মার্কসের প্রয়োজন বেশি রয়েছে। কলেজে চান্স পেতে জিপিএ নয় মার্কসের প্রয়োজন। তোমাদের মনে হতে পারে কলেজে চান্স পাওয়ার জন্য জিপিএ দরকার নেই কেন? ওকে ডিয়ার স্টুডেন্ট, এটার একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে। আমরা এখন ধীরে ধীরে ব্যাখ্যাগুলো তোমাকে দেখাবো কেন কলেজে চান্স পেতে জিপিএ গুরুত্বপূর্ণ নয়, মার্কস গুরুত্বপূর্ণ। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা কথা বলি একাদশ শ্রেণীতে ভর্তি কবে শুরু হবে বা কবে থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে বা চালু হওয়ার কথা রয়েছে। এইটা যদি আমি তোমাদের সাথে ক্লিয়ার করতে চাই তাহলে তোমাকে এখন আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখাই। এটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। দ্য ডেইলি ক্যাম্পাসে নোটিশটি প্রকাশিত হয়েছে কবে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে বা কবে থেকে তোমরা আবেদন করতে পারবে সেই সম্পর্কে একটি তথ্য দেওয়া রয়েছে। বলা হয়েছে, তোমরা যদি এখানে একটু দেখতে পাও, আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানানো হয়েছে যে আগামী 30 জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু পরিকল্পনা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এই সময়ের মধ্যে কলেজের ভর্তির আবেদন শুরু হবে। আবেদনের জন্য শিক্ষার্থীর 15 থেকে 20 দিনের মতো সময় রয়েছে বা সময় পাবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই বিষয়টা ক্লিয়ার যে তোমাদের হাতে আর মাত্র 15 থেকে 20 দিনের মতো সময় রয়েছে তোমাদের কলেজ যাচাই বাছাই করার জন্য বা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তুমি কোন কলেজে ভর্তি হবে, সরকারিতে নাকি বেসরকারিতে, বিভাগে ভর্তি হবে না জেলায় না উপজেলাতে ভর্তি হবে, সকল সিদ্ধান্ত তোমাকে এই 15 থেকে 20 দিনের ভিতর নিতে হবে। বলা হয়েছে যে আগামী 30 জুনের ভিতর তোমাদের কার্যক্রম শুরু হবে। তার মানে এই সপ্তাহ বা আগামী সপ্তাহের ভিতর তোমাদের কি করবে, তারা নোটিশ প্রকাশ করে দিবে এবং তোমাদের আবেদন কিন্তু এই সপ্তাহের মধ্যে শুরু হতে পারে। এবং তারা বলেছে যে আগামী জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তার মানে তারা পরিকল্পনা করেছে যে 30 তারিখের ভিতরে তারা কার্যক্রম শুরু করবে। সো আমরা বুঝতে পারছি এই মাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি মান্থ হতে চলেছে। ডিয়ার স্টুডেন্ট, বেশি দেরি না করে তোমাদের কোন কলেজে ভর্তি হতে হবে, কোন কলেজে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, তুমি পড়াশোনা করবে কোন কলেজে, তোমার পরিবার তোমাকে কোন কলেজে ভর্তি করাতে চাচ্ছে বা তোমার ইচ্ছা কোন কলেজ থেকে পড়াশোনা করার, সেই সকল তথ্যগুলো তুমি অবশ্যই একটি নোটে লিখে রাখবে। এবং তোমাকে কিভাবে কলেজ সিলেক্ট করতে হবে, তোমার জিপিএ কতটুকু রয়েছে, এখন আমরা তোমাকে সেই তথ্যগুলো খুব সুন্দর করে বোঝাবো যাতে করে তুমি সুন্দর করে একটি কলেজ সিলেক্ট করতে পারো। তার আগে আমরা আরও একটি তথ্য দেখে নিই। সেই তথ্যটি হচ্ছে অভিভাবকদের জন্য কিছু পরামর্শ রয়েছে আমার। অনেকেই কলেজ সিলেক্ট করে কিন্তু জানে না সেই কলেজটা আদৌ ভালো কি না বা কলেজ থেকে পড়াশোনা করলে কতটা ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। অভিভাবক বা তুমি যদি থেকে থাকো বা তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। বলা হচ্ছে এসএসসির ফলাফল বিগত বছরগুলোতে তোমার ফলাফল কেমন হয়েছিল সেটা তুলনায় তুমি এই বছর কতটুকু ফলাফল অর্জন করেছো সেটা তুমি আগে কম্পেয়ার করো এবং তুমি যে কলেজে পড়তে চাচ্ছ সেই কলেজের বিগত বছরগুলোতে পারফরমেন্স কেমন ছিল সেইগুলো আগে তোমাকে অ্যানালাইজ করতে হবে। অর্থাৎ 2 থেকে 3 বছর আগে পূর্বে সেই কলেজ থেকে কতটা পারফর্ম ছিল, সেই কলেজের পরিবেশ কেমন তোমাকে মাথায় নিতে হবে, সেই কলেজের টিচাররা কতটুকু কোয়ালিফাইড রয়েছে, বিসিএস ক্যাডার কিনা অথবা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কিনা এমন টিচার তোমাকে খুঁজে নিতে হবে। তারপরে তোমার পরিবার অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা, সেখানকার পড়াশোনা করার মতো খরচ তোমার পরিবার চালাতে পারবে কিনা বা সাপোর্ট দিতে পারবে কিনা, বিষয়গুলো তোমাকে আগে থেকে জানতে হবে। তারপরে তুমি যদি মনে করো বিভাগে পড়তে চাচ্ছ, বিভাগে পড়তে গেলে একটু খরচ বেশি হয়, আবার তুমি যদি জেলাতে পড়াশোনা করতে চাও তাহলে জেলাতে তুমি থেকে পড়াশোনা করতে গেলেও একটু খরচ বেশি হবে। সেই খরচগুলো তোমাকে আগে চিন্তা করতে হবে। অনেক পরিবার রয়েছে হয়তো 3 থেকে 4 মাস অনেক ভালোভাবে চালালো, পরবর্তীতে দেখা গেল যে আর পারছে না। সো বিষয়গুলো তোমাকে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ তোমার ভর্তি পরীক্ষা রয়েছে, কোচিং রয়েছে, প্রাইভেট রয়েছে, সব কিছু মিলে অনেক খরচ হতে পারে। তারপরে হচ্ছে দূরত্ব বা যাতায়াত। তুমি যদি কলেজে কাছাকাছি হও এবং তোমার যাতায়াত সুবিধা রয়েছে কিনা সেই কলেজে যাওয়ার জন্য, অথবা তুমি যদি শহরে থেকে পড়াশোনা করো, যোগাযোগ ব্যবস্থা আসলে কতটা উন্নত রয়েছে সেইগুলো বিবেচনা করেই তোমাকে সেই কলেজটাও সিলেক্ট করতে হবে। তারপরে তুমি যে কলেজে পড়তে চাচ্ছ, তুমি যদি সায়েন্স থেকে পড়ো তাহলে তোমার অবশ্যই ল্যাব সুবিধার প্রয়োজন হতে পারে। তোমার ওই কলেজটা তোমাকে ল্যাব সুবিধা দিতে পারবে কিনা সেগুলো তোমাকে আগে সুন্দরভাবে বুঝে শুনে ডিসিশন নিতে হবে। তারপরে তুমি চাচ্ছ যে বিভাগ পরিবর্তন করবে, অনেকেই বলছে আমি বিভাগ পরিবর্তন করতে চাচ্ছি। আমি একটা ভিডিও তৈরি করেছি আগেই, হয়তো কালকে তোমরা সেই ভিডিওটি দেখেছো। তারপরেও বলি যারা বিভাগ তৈরি করবে তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে অনেকটা কঠিন হতে পারে। আবার যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছে না, সায়েন্সেই রয়েছে, তোমাদের আগে বলি
তোমরা ক্লাস 10-এ যা পড়েছো তার থেকে দ্বিগুণ পরিমাণে তোমাকে এখানে পড়াশোনা করতে হবে ইন্টার লেভেলে। সো বিষয়গুলো মাথায় রেখে তুমি যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে থাকবে কি না আদৌ সেটা সিদ্ধান্ত তোমাকে অবশ্যই নিতে হবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, এইটি ছিল আমার পরামর্শ এবং অভিভাবকদের জন্য বলবো অবশ্যই আপনার ছেলে মেয়েকে যে কলেজেই পড়াশোনা করার জন্য পাঠান না কেন সেই কলেজটা যেন ভালো হয়, সেখানকার মান যেন ভালো থাকে, সেখানকার টিচার যেন ভালো থাকে এবং সর্বোপরি আপনার সন্তান যেন খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা দেখব সেটি হচ্ছে এবার দেখি আমাদের এসএসসি পরীক্ষাতে পাশের হার কত। কারণ আমি আগেই বলে দিয়েছি যে এবার পাসের হার কিন্তু একটু কম রয়েছে। সো সেই তুলনায় তোমাদের চান্স পাওয়ার জন্য অনেকটা সুযোগ রয়েছে ভালো ভালো কলেজে। দেখতে পাচ্ছ এসএসসি সমমানের পরীক্ষায় এবার পাশের হার 68.45%। তার মানে বাকি আর 40% প্রায় অংশ নাই, তার মানে বাকি অংশ তারা কী করেছে, ফেল করেছে। ঠিক আছে, তার মানে তোমরা বুঝতেই পারছো এইবার কতটা টাফ হতে চলেছে বা তোমরা কত ধরনের সুযোগ পেতে পারো। কারণ যেহেতু এবার পাশের হার কম তার মানে একটু চাপটাও কম হবে। তবে যে টপ লেভেলের কলেজগুলো রয়েছে এখানে কিন্তু প্রতিনিয়ত চাপ হবে, কারণ সবাই চায় একটা ভালো কলেজে থেকে, ভালো শহরে থেকে, ভালো পরিবেশের মাধ্যমে থেকে পড়াশোনা করতে। ওকে, এবার চলো যে কলেজে চান্স পাওয়ার জন্য তোমার জিপিএ মেন ফ্যাক্টর না, কিন্তু তোমার মার্কসই হচ্ছে মেন ফ্যাক্টর। কেন কথাটি বলেছি আমি তোমাদের এখন সুন্দর করে ব্যাখ্যা দিব, দেন তোমাকে আমি কলেজ সিলেক্ট করতে কীভাবে কলেজ সিলেক্ট করবে সেই তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এবার পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তোমাদের পরীক্ষা হয়েছিল 1300 মার্কের মধ্যে, 1300 মার্কের ভিতর একজন স্টুডেন্ট পেয়েছে 1285, তার মানে সে মোটামুটি 1300-এর ভিতরেই পেয়েছে। সো 1285 যেহেতু পেয়েছে তাহলে তোমরা এবার বুঝতে পারছো তোমাদের কত নাম্বার থেকে কলেজে সিলেক্ট করা শুরু হবে। সো যেগুলো কলেজে তোমাদের সিলেক্ট করবে সেই কলেজে কতটুকু নাম্বার নিতে পারে। সো এই তথ্যটা হচ্ছে চট্টগ্রামের নিবিড় কর্মকারের একটি স্টুডেন্ট রয়েছে, সে 1300-এর ভিতর 1285 নাম্বার পেয়ে মোটামুটি দেশ সেরা হয়ে গিয়েছে। সো এতটুকু তথ্য আমি এখন পর্যন্ত জানি। ঠিক আছে, সো তাই তোমাদের সাথে এই তথ্যটি শেয়ার করলাম যাতে তোমরা বুঝতে পারো যে এই বছর কত নাম্বার থেকে আসলে কলেজ সিলেক্টররা সিলেক্ট করবে তোমাদের। সো এবার এখন তোমাদের একটু ব্যাখ্যা করে দিই। কলেজে চান্স পেতে গেলে জিপিএ নয় মার্কসের প্রয়োজন। এখন বিষয়টা ক্লিয়ার করি। অবশ্যই কলেজে চান্স পেতে গেলে তোমার জিপিএ নয় মার্কসের প্রয়োজন রয়েছে, কিন্তু তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজে তোমাকে আবেদন করতে গেলে একটা ক্রাইটেরিয়া রয়েছে, প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা হবে। প্রত্যেকটা কলেজ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হবে তাদের চাহিদা। তারা চাবে যে আমার কলেজে জিপিএ 5 পাওয়া স্টুডেন্টগুলো আসুক, অথবা গোল্ডেন যারা 5 পেয়েছে তারা আমার স্টুডেন্টগুলো আসুক। কিন্তু আসলেই শুধু হবে না, অর্থাৎ যদি আমি বলি 5 লাখ স্টুডেন্ট ধরো সিম্পল, ঠিক আছে, 5 লাখ স্টুডেন্ট কী হয়েছে, জিপিএ 5 পেয়েছে। তাহলে যারা জিপিএ 5 পেয়েছে তারা সকলেই যদি সেই ঢাকা কলেজে আবেদন করে, কিন্তু সকলে কিন্তু ঢাকা কলেজে চান্স পাবে না। কারা পাবে, যাদের মার্কস বেশি থাকবে তারাই কিন্তু চান্স পাবে। তার মানে এই বিষয়টা ক্লিয়ার। তুমি জিপিএ 5 দিয়ে শুধু আবেদন করতে পারবে, অর্থাৎ যাদের জিপিএ 5 থাকবে তারা শুধু আবেদন যোগ্যতা। তার মানে বোঝা যাচ্ছে জিপিএ 5টা হচ্ছে বা জিপিএ নাম্বারটা হচ্ছে তোমার শুধু আবেদন করার যোগ্যতা অর্জন করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, কিন্তু চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই মার্কস বেশি থাকতে হবে। যার যত মার্কস বেশি সে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকবে। সেটি তোমরা যদি আরও খেয়াল করো, তো তুমি জিপিএ 5 পেয়েছো, তোমার বন্ধু আরও অনেকেই রয়েছে যারাও জিপিএ 5 পেয়েছে অথবা গোল্ডেন এ প্লাস পেয়েছে। সো তুমি জিপিএ 5 পাও বা গোল্ডেন এ প্লাস পাও, কোনো সমস্যা নেই, তুমি আবেদন করতে পেরেছো। বাট তোমার যদি মার্কস একটু কম থাকে, তুমি গোল্ডেন 5 পেয়েছো কিন্তু তোমার মার্কস একটু কম ছিল, 1200-এর মতো ছিল, আর যে একজন ব্যক্তি রয়েছে বা স্টুডেন্ট রয়েছে সে জিপিএ 5 পেয়েছে, শুধুমাত্র জিপিএ 5 অর্থাৎ প্লাস পেয়েছে, কিন্তু তার মার্কস ভালো ছিল অর্থাৎ 1250 ছিল, তাহলে এই দুইজনের ভিতর কারা বা কে চান্স পাবে? তার মানে যার নাম্বার বেশি থাকবে সে কিন্তু চান্স পাবে। তার মানে তুমি এখন বুঝতেই পারছো তোমার কিন্তু জিপিএ থাকা সত্ত্বেও তুমি কিন্তু চান্স পাচ্ছ না, যার মার্ক বেশি সেই কিন্তু চান্সটা পেয়ে গেল। তার মানে আমি এতটুকুই বোঝাচ্ছি, কারণ এই কলেজে বা ঢাকা কলেজে বা যে কোনো কলেজ হতে পারে, সেটা টপ লেভেলের কলেজগুলোতে, সেখানে কিন্তু যারা জিপিএ 5 পেয়েছে তারা সকলেই কিন্তু আবেদন করবে, তাই না? তাহলে সকলেই কিন্তু চান্সটা পাবে না। কারা পাবে? যার মার্কস বেশি থাকবে সে কিন্তু চান্স। রাজশাহী কলেজ যেহেতু একটি বিভাগীয় কলেজ এবং এখানে পড়াশোনার মান অনেক ভালো এবং প্রচুর চাহিদা এখানে রয়েছে, সো এই কলেজে তারা চাবে তাদের স্টুডেন্টগুলো জিপিএ 5 থেকে শুরু হোক, তাদের এটা চাহিদা, তারা আবেদন করবে, জিপিএ 5 পাবে, অর্থাৎ যারা জিপিএ 5 পাবে তারাই শুধু এখানে আবেদন করবে। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে, যে যারা জিপিএ 5 পাবে তারাই শুধু এখানে আবেদন করবে। তাহলে আবেদন করলে তো আর সবাই চান্স পাবে না। কারা চান্স পাবে? যার মার্কটা বেশি থাকবে সেই কিন্তু চান্স পাবে। সো তোমার জিপিএ 5 থাকুক বা জিপিএ গোল্ডেন থাকুক, কোনো ব্যাপার না, তোমার যদি মার্কস বেশি থাকে তাহলে তুমি চান্স পাবে, এটা তোমার একটা শিওরিটি দিয়ে দিলাম, তুমি সবার আগে চান্স পাবে, ঠিক আছে।
কিন্তু তোমার যদি মার্কস কম থাকে কিন্তু তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও তাহলে কোনো কাজ হবে না। যেমন আরেকটি কলেজের উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে আজিজুল হক কলেজ। এখানে ধরো তুমি সিম্পল জাস্ট একটা জিপিএ 5 পেয়েছো, কিন্তু একজন জিপিএ 5 পেয়ে তার নম্বর রয়েছে, অল টোটাল নাম্বার রয়েছে 1096, আর একজন রয়েছে জিপিএ 5 পেয়েছে, তার নাম্বার রয়েছে 1100। তাহলে এই দুইজনের ভেতর কে চান্স পাবে? অবশ্যই যার 1100 মার্ক রয়েছে সে কিন্তু চান্স পাবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কলেজে সিলেক্টররা কীভাবে সিলেক্ট করে। এখানে জিপিএটা মুখ্য বিষয় না, শুধুমাত্র আবেদন যোগ্যতা হচ্ছে জিপিএ, কিন্তু চান্স পেতে গেলে তোমার মার্কসটা বেশি প্রয়োজন রয়েছে। কিন্তু যখন সেম মার্কস হবে, অর্থাৎ তোমার বন্ধু আর তুমি যদি সেম মার্কস পেয়ে যাও, তাহলে কে চান্স পাবে? তখন হচ্ছে অন্য একটা ক্রাইটেরিয়া দেখা হবে, যার বয়স কম, ঠিক আছে, তাকে সুযোগ দেওয়া হবে, এবং এইভাবে আর কি দেখা হয় বিষয়গুলো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো তুমি কিভাবে কলেজ সিলেক্ট করবে বা তোমার কোথায় আবেদন করা উচিত, ডিসিশন নিতে হবে তোমাকে। ডিয়ার স্টুডেন্ট, তুমি ভুল জায়গায় আবেদন করবে না। আবেদন করলেই যোগ্যতা থাকা সত্ত্বেও তুমি কিন্তু ভালো কলেজে চান্স পাবা না ডিয়ার স্টুডেন্ট, কারণ তোমার হয়তো স্বপ্ন থাকতে পারে বিভাগীয় কলেজগুলোতে পড়া, তাই তোমার যতটুকু জিপিএ রয়েছে তুমি ততটুকু জিপিএ দিয়েই আবেদন করেছো বিভাগীয় কলেজে, কিন্তু তুমি আদৌ জানো না যে ওখানে চান্স হবে কি না। ঠিক আছে, সো কলেজ লিস্ট কীভাবে তৈরি করবে, এখানে আমি তোমাদের কয়েকটি ধাপ অনুসরণ করে দিয়েছি। এই ধাপটা তোমার স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং তোমরা চিন্তা ভাবনা করে তোমাদের কলেজ সিলেক্ট করবে। অবশ্যই পাশে খাতা কলম নিয়ে বলবে এবং তোমাদের সিলেক্ট করবে। কারণ কেন সিলেক্ট করবে, বিষয়টা হচ্ছে তুমি যখন কম্পিউটার আবেদন করবে অথবা ফোনের মাধ্যমে আবেদন করবে, যাতে করে তুমি সঠিকভাবে আবেদন করো এবং সিরিয়াল অনুযায়ী আবেদন করতে পারো, যাতে করে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়, যাতে করে তখন হঠাৎ করে তোমাকে ভাবতে না হয় যে আমি আর কোন কলেজটা চয়েস দিব। ঠিক আছে, এই জন্য তোমাকে বলবো 15 থেকে 20 দিন তোমার সময় পাবা। এই 15 থেকে 20 দিন সময়ের ভিতর তুমি ভালো করে যাচাই বাছাই করে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজগুলোর নাম এক ধারে লিখে রাখবা, যাতে করে আবেদন করার সময় কোনো ধরনের তোমাকে প্রবলেমে পড়তে না হয়। সো এবার দেখো বিভাগীয় পর্যায়ে যোগ্যতা, অর্থাৎ এই বছর একটা ক্রাইটেরিয়ার অনুমান তোমাকে দিয়ে দিচ্ছি, বলছি না যে এইভাবেই হবে, শুধু তোমাদের একটা ধারণা দিচ্ছি। এই ধারণা থেকে শুরু হতে পারে, যেহেতু এবার পাশের হার একটু কম রয়েছে। ঠিক আছে, সো দেখো যারা বিভাগ, সরি এটা বানানো হয়তো মিস্টেক হয়ে গেছে। সো যারা বিভাগীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছে বা বিভাগ থেকে পড়াশোনা করতে চাচ্ছে, যেমন রংপুর হতে পারে, রাজশাহী হতে পারে, ময়মনসিংহ হতে পারে, ঢাকা হতে পারে, তারপরে সিলেট হতে পারে, বরিশাল হতে পারে, চট্টগ্রাম হতে পারে, অর্থাৎ বিভাগীয় যে কলেজগুলো রয়েছে তুমি যদি সেখান থেকে পড়াশোনা করতে চাও তাহলে তোমার অবশ্যই জিপিএ থাকতে হবে, জিপিএ 5 অথবা গোল্ডেন, এটা তোমাকে আবেদন যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, তারপরে যার মার্কস বেশি সে কিন্তু সুযোগ পাবে। সো মার্কসটা কত হতে হবে? অবশ্যই 1200 প্লাস মার্কস থাকতে হবে, কারণ এখানে আমরা দেখলাম যে 67 না 68 টোটাল পেয়েছে। ঠিক আছে, সো আমরা ধরেই নিতে পারি মোটামুটি 1200 থেকে এত যাদের রয়েছে প্লাস, তারা কিন্তু এখানে আবেদন করবে, আর তারা আবেদন করলে এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর এর থেকে যারা নিচে রয়েছে মার্কস, কিন্তু তুমি জিপিএ 5 পেয়েছো কিন্তু তোমার মার্কস যাদের 1200 নিচে রয়েছে, তোমরা অবশ্যই বিভাগীয় পর্যায়ে কলেজ সিলেক্ট করবা না, তাহলে হয়তো তোমার ভুল হতে পারে। তারপরে জেলা নাম্বার 1-এ রেখেছি, সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ, আমি একটু ইরেজার করি। সো জেলা পর্যায়ে 1, মনে রাখবা ডিয়ার স্টুডেন্ট, জেলা পর্যায়ে কিন্তু দুইটা রয়েছে, একটা টপ লেভেল জেলা আর একটা হচ্ছে মিড লেভেল জেলা। সো এই জেলার মধ্যে পার্থক্যটা কি সেটাও আমি তোমাদের একটু পরে বুঝাবো। এখন দেখো জেলা পর্যায়ে 1, এই জেলা পর্যায়ে 1 কারা আবেদন করবে? এটা হচ্ছে টপ লেভেল, যারা টপ লেভেল জেলা পর্যায়ে রয়েছে। এগুলো কোন কোন কলেজ হতে পারে? সিম্পল আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন আজিজুল হক হতে পারে, এটা একটা জেলা পর্যায়ে, এটা কিন্তু বিভাগ না। আবার অনেকে ভাবতে পারো রাজশাহী তো একটা জেলা, কিন্তু মনে রাখবা ওইটা কিন্তু একটা বিভাগ। সো ওখানে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই ভালো জিপিএ থাকতে হবে এবং মার্কস থাকতে হবে। দেন তুমি ধরো চট্টগ্রামে আবেদন করতে চাচ্ছ, ওইটাও কিন্তু একটা জেলা, আবার একটা বিভাগ। তারপরে তুমি ধরো ময়মনসিংহে আবেদন করতে চাচ্ছ আনন্দমোহন কলেজে, সো ওই ময়মনসিংহ আবেদন করতে আনন্দমোহন কলেজে, ওটাও কিন্তু একটা বিভাগ এবং ওটা একটা জেলা। সো এরকম কয়েকটা রয়েছে। তারপরে হচ্ছে বরিশাল রয়েছে, ঠিক আছে, বরিশালে বিএম কলেজ রয়েছে, তারপরে খুলনাতে কলেজগুলো রয়েছে। এই যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ টপ 10-এর ভিতর যে কলেজগুলো পড়ে, মনে রাখবা টপ 10-এর ভিতর যে কলেজগুলো পড়ে ওগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কলেজ। আর এখানে চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই আবেদন যোগ্যতা থাকতে হবে জিপিএ 5 বা প্লাস বা গোল্ডেন, তুমি যেটাই বলো না কেন, এখানে অবশ্যই জিপিএ 5 বা গোল্ডেন থাকতে হবে। এটা শুধু আবেদন যোগ্যতা। ঠিক আছে, ওকে, তাহলে মার্কস কত থাকতে হবে? এখানে মার্কস থাকবে অবশ্যই 1150 প্লাস থাকতে হবে, অর্থাৎ যাদের মার্কস 1150 রয়েছে তারা এখান থেকে আবেদন শুরু করতে পারে, অর্থাৎ তাদের সম্ভাবনা একটু থাকতে পারে, এটা আশা করা যেতে পারে। ঠিক আছে, সো আমি বললাম যারা টপ লেভেল স্টুডেন্ট অর্থাৎ জেলা পর্যায় থেকে আবেদন করতে চাচ্ছে তারা এই জেলা একে আবেদন করবে,
জিপিএ 5 থাকতে হবে এবং যাদের মার্কস 1150 প্লাস অর্থাৎ উপরে রয়েছে তারা এখানে আবেদন করবে, এর নিচে আবেদন করবে না, তাহলে তোমার ভুল হবে না। আর যদি আবেদন করো তাহলে তোমার শুধু আবেদন করা হবে, তুমি কোথাও চান্স পাবা না। এরপর দ্বিতীয় পর্যায়ে জেলা রয়েছে। এই জেলাগুলো কোনগুলো? যে জেলা অর্থাৎ বাংলাদেশে তো 64টা জেলা রয়েছে, এই 64টা জেলার ভিতর প্রত্যেকটা জেলা তো আর বিখ্যাত না, ঠিক না? প্রত্যেকটা জেলা যেমন বিখ্যাত না, সিম্পল ওই রকম জেলাগুলো যারা রয়েছে বা রয়েছে তোমরা কিন্তু সেই জেলাতে আবেদন করতে পারবে। সো এটার আবেদন যোগ্যতা হচ্ছে 4.50 থেকে 5 অর্থাৎ প্লাস থাকতে পারে, ঠিক আছে? শুরু হবে তোমাদের 4.5। সো যারা মনে করো মিড রেঞ্জে রয়েছে বা তোমাদের মোটামুটি তুমি যে অঞ্চলে থাকো, যেই জেলাতে বসবাস করো, সেই জেলাতে ওই কলেজগুলো অতটা সবার সামনে আসে না বা টপ র্যাঙ্কে চলে আসে না, কিন্তু মোটামুটি একটু ভালো জেলা পর্যায়ে, ঠিক আছে? সেই জেলাগুলোতে তোমাদের আবেদন শুরু হবে 4.5 থেকে, অর্থাৎ 4.5 থেকে যারা পাবে তারা কিন্তু এখানে আবেদন করবে। আবার এখানে 5 প্লাস অর্থাৎ প্লাসের স্টুডেন্টও কিন্তু আবেদন করবে। সো এখানে মার্কস তোমাদের ধরে নিতে পারি আমরা 1050 প্লাস, ঠিক আছে? যারা 1050 পাবে তারা হচ্ছে মিডল বরাবর যে জেলাগুলো রয়েছে তারা এখানে আবেদন করবে, ঠিক আছে? ওকে, মিড লেভেল জেলাগুলো কোনগুলো? যেমন আমি যদি তোমাদের পরিষ্কার করে বলে দিই, রাজশাহী বিভাগ রয়েছে। রাজশাহী বিভাগে কোন জেলাগুলো রয়েছে? যেমন সিরাজগঞ্জ জেলা রয়েছে, তারপরে এদিকে নওগাঁ জেলা রয়েছে, বগুড়া জেলা রয়েছে, তারপরে জয়পুরহাট রয়েছে। সিম্পল এই জেলাগুলো কিন্তু তোমাদের হচ্ছে ওই রকম টপ লেভেল জেলা না, এগুলো হচ্ছে মিড লেভেল জেলা। সো তুমি এখানে চাইলে কিন্তু আবেদন করতে পারবে। আবার ধরো তুমি ঢাকা শহরে বসবাস করছো, ঢাকা বিভাগ। সো ঢাকা বিভাগে হচ্ছে তোমার ওটা একটা মেন বিভাগ। সো ওই বিভাগে প্রত্যেকটা জেলায় তো আর গুরুত্বপূর্ণ না, যেমন নারায়ণগঞ্জ আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জেলা রয়েছে। তারপরে ধরো যে টঙ্গী রয়েছে, গাজীপুর রয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে মুন্সিগঞ্জ রয়েছে। সো এই জেলাগুলো কিন্তু তোমাদের হচ্ছে ওই রকম পর্যায়ে পড়ে না, ঠিক আছে? তারপরে টাঙ্গাইল রয়েছে, কিন্তু তারা ঢাকা বোর্ডের আন্ডারে পড়ছে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি ঢাকা বিভাগে পড়ো, কিন্তু তোমার জেলাগুলো ওইভাবে টপ লেভেলের কলেজগুলোর ভিতরে পড়ে না, তখন তুমি কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে। উপজেলা 1 আর 2 কারা আবেদন করবে? যাদের জিপিএ একেবারেই কম, ঠিক আছে? 3.75 যাদের জিপিএ রয়েছে তারা উপজেলা পর্যায়ে আবেদন করবে। উপজেলা 1 কেন? উপজেলা হচ্ছে এমন একগুলো কলেজ রয়েছে বিখ্যাত, এখানেও আমি বলবো টপ 10 কলেজগুলো, অর্থাৎ উপজেলা পর্যায়ে টপ 10 কলেজগুলো, যে কলেজগুলো তোমার ওই জেলা পর্যায়ে কলেজগুলোর সাথে টক্কর দেয়, অর্থাৎ তার পরিবেশ দেখলে তুমি ভাববা যে এটাই হয়তো বা জেলা, আর জেলাটাকে হয়ে গেছে হয়তো উপজেলা, ঠিক আছে? সো এমন কিছু কলেজ রয়েছে উপজেলা পর্যায়ে, তুমি দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। সো এই কলেজগুলোর চাহিদা কিন্তু অনেক রয়েছে। সো ওখানে চাহিদা 3.75 থেকে শুরু হবে আশা করি, এবং মার্কস তোমার ধরে নিতে পারি 950 থেকে, ঠিক আছে? আর উপজেলা 2, এখানে উপজেলা হচ্ছে 2 বলতে সর্বনিম্ন যাদের মনে করো একেবারেই 3.25 থেকে শুরু হবে জিপিএ, তারা এখানে আবেদন করবে। এগুলো হচ্ছে তোমার গ্রামগঞ্জে অবস্থিত রয়েছে, অথবা ওইভাবে পরিচিত না কিন্তু ভালো পড়াশোনা করায় তোমার গ্রামগঞ্জে, অর্থাৎ তোমার অঞ্চলে বিখ্যাত আর কি। সো এই পর্যায়ে তোমরা ওইভাবে আবেদন করবে। এই জন্য আমি তোমাদের পরিষ্কার করে দিই যাতে করে তোমরা বুঝতে পারো। সো এটা তোমরা স্ক্রিনশট নাও, আর এটা দেখে চিন্তা ভাবনা করে তোমাকে কলেজ লিস্ট তৈরি করে নিতে হবে। এবার চলো কলেজ লিস্ট আমি তোমাদের দেখিয়ে দিই। সো সিম্পল ধরো তোমাকে 5টা কলেজ সিলেক্ট করতে হবে বা 10টা কলেজ সিলেক্ট করতে হতে পারে। সো তুমি এই 5টা কলেজ সিলেক্ট কীভাবে করবা? সো টার্গেট রাখবা, বা তোমার যে স্বপ্নটা রয়েছে যে কলেজে পড়ার, তোমার জিপিএ অনুযায়ী বলছি, সেই জিপিএ অনুযায়ী তোমার টার্গেট রাখতে হবে যে আমি ঢাকা কলেজে পড়তে চাই। তুমি যদি এটা অন্য কলেজে পড়তে চাও হবে রাজশাহী, বরিশালে পড়তে চাই, সিলেটে পড়তে চাই, ময়মনসিংহে পড়তে চাই, যে কোনো কলেজে তুমি পড়তে চাও, যদি তোমার স্বপ্ন থাকে বা টার্গেট থাকে যে ওই কলেজেই পড়তে হবে, তোমার জিপিএ বা যোগ্যতা যতটুকু রয়েছে ওই জিপিএ বা যোগ্যতার ভিতরে তুমি সেটাকে আবেদন করবে। আর ওই কলেজটার নামই তুমি 1 নম্বরে রাখবে, ঠিক আছে? যেটাতে তুমি পড়তে চাচ্ছ, অন্য কলেজের নাম কিন্তু দেবে না। তারপরে যদি ওই কলেজে চান্স না পাও, অর্থাৎ 1 নম্বর কলেজে যদি তোমার চান্স না হয় দুর্ভাগ্যবশত, তাহলে আরেকটা এমন কলেজ আরেকটা নাম সিলেক্ট করে রাখবা, ঠিক আছে? যাতে করে এই কলেজে তোমার পড়াশোনা করতে মন চায় বা তুমি আসলে চাইতা আর কি, ঠিক আছে? 2য় নম্বরে এই কলেজটা রাখবা, কারণ তোমাদের কলেজ সিলেক্ট হবে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ যেই কলেজটা সর্বোচ্চ উপরে থাকবে সেটার আগে সিলেক্ট করবে। ওখানে যদি না হয় তাহলে তারা 2য় কলেজে পাঠাবে, ওখানেও যদি তারা না নেয় তৃতীয় কলেজে যদি তোমাকে গ্রহণ না করে 4র্থ কলেজ, এইভাবে আর কি পাঠাই দিবে। যদি এইভাবে না হয় পরবর্তীতে তোমাকে রিলিজ স্লিপে দেওয়া হবে, ঠিক আছে? সো তারপরে দেখো তুমি 2য় কলেজে চান্স পাও নাই, তোমার জন্য আবার একটি কলেজ দেওয়া হলো, সেটা হচ্ছে 3য় কলেজ। সো এমন একটি কলেজ তুমি সিলেক্ট করে রাখবা যাতে করে তোমার এখানেও পড়াশোনা করার জন্য যোগ্যতা থাকে এবং তুমি এখানে পড়াশোনা করতে চাও। সো তোমার এখানে প্ল্যান এ থাকতে হবে, অর্থাৎ প্ল্যান বি থাকতে হবে, কিন্তু প্ল্যান বি এর 1 নাম্বার থাকতে হবে। সো ধরো তুমি এই 3টা কলেজে চান্স পেলে না, তাহলে তুমি কি হতাশার কোনো কারণে তোমার তখন আরেকটা প্ল্যান বি থাকতে হবে, প্ল্যান বি
2 থাকতে হবে, অর্থাৎ তোমাকে যেন এখানে সুযোগ দেওয়া হয় আর তুমি সেই সুযোগটা যেন লুফে নিতে পারো। ঠিক আছে, সো এইভাবে আর কি প্ল্যানগুলো সাজাও এবং আবেদনের একটা লিস্ট তৈরি করো, যাতে করে আবেদন করতে গিয়ে তোমার কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। ঠিক আছে, তারপরে ধরো এই 4টা বা 5টা কলেজে তুমি চান্স পেলে না, তখন তোমাকে আরও 6 থেকে 10 নম্বর পর্যন্ত আরও সিরিয়াল দেওয়া হবে। তুমি তখন ওই 6 থেকে 10 নম্বর পর্যন্ত কলেজগুলো সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, তখন তোমার ওখানে যে কোনো একটি কলেজের নাম সিলেক্ট করে দিতে হবে। তখন কীভাবে করবে, যারা কম জিপিএ রয়েছে তারা হচ্ছে উপজেলা 2 থেকে জেলা 2 থেকে শুরু করবে এবং উপজেলা 1 উপজেলা 2 এ আবেদন করবে। আর যাদের মনে করো হচ্ছে ভালো পয়েন্ট রয়েছে তারা হচ্ছে জেলা থেকে শুরু করবে। তাহলে এখানে শুরু করবে হচ্ছে, তুমি যদি জেলাতে 2টা কলেজ সিলেক্ট করো তাহলে উপজেলাতে 3টা কলেজ সিলেক্ট করবে, এভাবে 5টা কলেজ মিলাবা। আবার যারা হচ্ছে উপজেলায় 2টা কলেজ সিলেক্ট করবা, উপজেলাতে 3টা কলেজ সিলেক্ট করবে, এভাবে 5টা মিলাবা। আর যারা বিভাগীয় পর্যায়ে আবেদন করবে তাদের তো সুযোগ রয়েছে, তারা এখানে 3টা কলেজ দিতে পারো বিভাগীয় পর্যায়ে, অথবা 2টা কলেজ দিয়ে দিবা। ঠিক আছে, বিভাগে 2টা কলেজ দিবা আর জেলাতে হচ্ছে 3টা করে দিবা, এরকম 5টা। আর যারা জেলা 1 করবে তারা এখানে 2টা, নিচের 3টা। তার মানে উপর থেকে সবসময় কী করবা, চেষ্টা করবা উপরে 2টা দিতে আর নিচে হচ্ছে 3টা দিতে, এইভাবে 5টা করে মিলাই দেবা। তাহলে তোমার 5টা কলেজ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এইভাবে সিলেক্ট করো কলেজ, এবং আবেদন করার সময় জানতে ঝামেলা না হয় এবং পরবর্তীতে যেন টেনশন না করতে হয় যে আমি ভুল করে কলেজ একটা সিলেক্ট করেছি, আমি জানতামই না আদৌ সেই কলেজের পারফরমেন্স কেমন বা এখানে গুরুত্বপূর্ণ কতটা দেওয়া হয়। স্টুডেন্ট, আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তোমাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করো, যাতে করে তারা উপকৃত হতে পারে। তোমাদের যখন আবেদন শুরু হবে, অবশ্যই এই চ্যানেল থেকে তোমাদের জন্য ভিডিও তৈরি করা হবে, কিভাবে কি করতে হয়, কত টাকা দিতে হবে, কিভাবে আবেদন করবে। আবেদনের জন্য এবং কলেজ পর্যন্ত ভর্তি হওয়া পর্যন্ত তোমাদের সাপোর্ট দেব এই চ্যানেল থেকে, এবং তোমরা যদি ট্রান্সফার নিতে চাও তখন পর্যন্ত অবশ্যই সাপোর্ট থাকবে, এবং তুমি অ্যাডমিশন ইন্টার লেভেল পর্যন্ত যতটুকু প্রয়োজন রয়েছে আমরা এই চ্যানেল থেকে তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।